এই বাস্টার্ড আগামী সপ্তাহের মাঝে বাবার সব টাকা ক্লিয়ার করবে, নয়তো তোর এই এনজিও আমি ভেঙে চুরে চুরমার করে ফেলবো। মনে থাকে যেন, এটা আমার লাস্ট ওয়ার্নিং। সাধনার দিকে এক পলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নোমান গটগট করে বেরিয়ে যায়। তৃতীয় কাঞ্চন বেলায় প্রকৃতিতে খানিক বাউন্ডুলে সমীরণের আধিপত্য। সেই বাউন্ডুলের সমীরণের সাথে পেরে উঠছে না বাগানবিলাস ফুলগুলো দুর্বল বোটা। তারা নিজেদের সৌন্দর্য খুইয়ে টুপটাপ ঝরে পড়ছে। ঝরা ফুলগুলো সাদামাটা বেশভূষায় বসে থাকা মেয়েটির কালো কুচকুচে এলোমেলো চুলগুলোর উপর বিস্তীর্ণ হয়ে পড়ে আছে, একদম অযত্নে। কেননা চুলগুলোর মালিকের চেয়ে আজ মন খারাপ। সাদা গোল ফ্রক, সাথে পাজামা, সাদা ওড়নায় থাকা এক উদাসীন নারী দেহ বেঞ্চির এক কিনারায় ঝিমিয়ে বসে আছে বকুল ফুলের সুগন্ধ। ও আজ বড্ড বিতৃষ্ণাময় ঠেকছে নয়রার কাছে। আধা আধুরা গানের চর্চা রেখে কারণ ব্যতীত স্টিলের এই বেঞ্চিতে এসে বসে আছে। কারণ ব্যতীত মুখ বললেও অন্তঃস্থলে অপেক্ষাদের দুর্ধর্ষ রাজত্ব চলছে। 5:20 থেকে 5:25, কিন্তু তখনও বেঞ্চের অপর পাশ খালি পড়ে রইল। অথচ 5 মিনিটের এই বিলম্ব নৈরার মনে হচ্ছে আজ তাকে মুখ দর্শনবিহীন বাড়ি ফিরতে হবে। ঔদসীনতায় দৃষ্টি টলটল করে উঠল। ঝাপসা দৃষ্টি পদ্মারে দাঁড়িয়ে থাকা ছোলাওয়ালার দিকে। পা দোলাতে উদাসীন কণ্ঠে গেয়ে উঠল, ভেসে এসেছি ঢেউয়ের তালে, স্বপ্নেরা চোখে কথা বলে, তোমায় ছুঁতে চায় এ মন অজানা দেশের ক্যানভাসে। একা আমি বসে আছি তীরে, সন্ধ্যা নামে দিগন্তে, অপেক্ষাতে থাকবো কত, অবশেষে এসো ফিরে। আপনি অনেক সুন্দর গান করেন। শ্রান্ত কণ্ঠে ভেসে আসা বহুল আকাঙ্ক্ষিত সেই কণ্ঠে নৈরা ঘাড় ঘুরিয়ে তাকায়। টলমলো আখে রাখে বেঞ্চিতে গায়ে লিয়ে বসা ঘরমাক্ত পোশাকে থাকা ক্লান্ত মুখটির দিকে বলে, ধন্যবাদ। স্বরূপ পকেট থেকে ফোন বের করতে করতে শুধায়, আপনার গাড়ি আসেনি এখনো? না। নৈরা ছোট্ট করে জবাব দেয়। স্বরূপ আর কথা বাড়ায় না, চুপচাপ ফোনে দৃষ্টি রাখলো। কাটা কাটা চুলগুলো বেয়ে গড়িয়ে পড়া শ্বেত জল দেখতে দেখতে নৈরা মিহিস্বরে শুধায়, গতকাল চায়ের দোকানে আসেননি কেন? ফোনে চলতে থাকা হাতটি থামলো। দুই হাঁটুতে কোনোই ঠেকিয়ে নুয়ে থাকা স্বরূপ ঘাড় ঘুরিয়ে তাকায় বিমর্ষ চিত্তে বসে থাকা নারীটির দিকে। অযাচিত কৌতূহলের ইতস্ততার ছিটে ফোটাও নেই চোখে মুখে। যেন এই প্রশ্নের জবাব পাওয়া নারীটির অধিকার। নির্মল প্রাণ ব্যক্তিত্বধারী অন্তঃস্থল নারীটির অযাচিত কৌতূহলকে উপেক্ষা করতে পারে না। মিহিস্বরে জবাব দেয়, কাজ ছিল। গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। গুরুত্বপূর্ণ না হলে তো আসার কথা, তাই না? কণ্ঠে শিশুসুলভ আদল স্পষ্ট। স্বরূপ মৃদু হেসে বলল, জি, গুরুত্বপূর্ণ। ও, কি কাজ ছিল? ফের অযাচিত কৌতূহল। স্বরূপ মৃদু হেসে চোখ রাখে জবাবের আশায় গম্ভীর মুখে তাকিয়ে থাকা মুখটির দিকে। ঘোলাটে চোখের দিকে চেয়ে পড়ল, কি কাজ? বলার মতো কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়। তুমি মিথ্যে কেন বললেন? কেন আসেননি? নৈরার কণ্ঠে ক্ষোভ। স্বরূপ উষ্ণ নিঃশ্বাস ফেলে সোজা হয়ে বসে বলল, প্রতিদিন চায়ের দোকানে যেই কারণে যাওয়া হয় তা বিকেলেই সম্পন্ন হয়ে গিয়েছিল, তাই যাওয়ার তাগিদ অনুভব করিনি। কিসের জন্য যাওয়া হয়? স্বরূপ ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ধিমি কণ্ঠে বলল, বন্ধুদের সাথে দেখা করতে। কিন্তু গতকাল বিকেলে তো আমি আপনার সঙ্গে ছিলাম। বন্ধুদের সাথে কখন দেখা করলেন? আপনি যাওয়ার পর বাড়ি ফেরার পথে। একের পর এক অযাচিত প্রশ্নগুলোর জবাব যথাযথভাবে পেয়ে নৈরা শান্ত হলো। বলল, ও। স্বরূপ আবার নিজ খেয়ালে ডুবে যায়। অনুভব করে বীরাঙ্গনা থেকে ভেসে আসা সমস্যারের সুরেলা কণ্ঠগুলোকে। নৈরা ঘড়ির দিকে তাকিয়ে হাত কসলাতে লাগলো। কিয়ৎকাল বাদ সতর্ক কণ্ঠে বলে ওঠে, আজ সবজি কিনতে যাবেন না? বদ্ধনেত্রে সুরে নিমগ্ন স্বরূপ অনাগ্রহে বলে। নৈরা আশাভরা চাহনিতে তাকিয়ে থাকে বদ্ধ নেত্রে ঘামে জলজল করা স্নিগ্ধ মুখটির দিকে। অযত্নের ছোঁয়ায় খুঁচে খুঁচে দাড়িগুলো বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। ফাটা পিচরঙা ঠোঁট খানিকটা বেঁকে আছে। একা একা হাসছে কেন? কিয়ৎকাল বাদ আবার সতর্ক কণ্ঠে শুধায়, আমায় নেবেন না? বদ্ধ নেত্রে স্বরূপ নিঃশব্দে গা দুলিয়ে হেসে উঠল, যেন এতক্ষণ ধরে এই প্রশ্নটিরই অপেক্ষায় ছিল। সে নিশ্চল থেকে বলল, আমি যদি এখন আপনার একাকিত্বের সুযোগ নিয়ে নির্জন জায়গায় নিয়ে মেরে ফেলি তখন কি হবে? নৈরা পা দোলাতে দোলাতে মিহিস্বরে বলে, যে পথের নোংরা কুকুরটাকে সাথে বসিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে তাকে বিস্কিট খাওয়ায়, তার দ্বারা এহেন অবান্তর আচরণ, এটা তো হাস্যকর, তাই না?
ওই পথের নোংরা কুকুরটা যদি এত ভালোবাসা পায় তবে তো তার থেকে একটু উঁচু শ্রেণীর প্রাণী আমি আর একটু বেশিই ভালোবাসা পাবো। সহসা বদ্ধ নেত্র খুলে যায়। দৃষ্টি রাস্তার ঠিক ওপারে থাকা বকুল ফুলের গাছটির দিকে। শ্রান্ত উদাসীন কণ্ঠে বলে ওঠে, আপনি দেখি একদিন দুদিনে আমার আদ্যপান্ত চিনে গিয়েছেন। 1-2 দিন নয়, পুরো 2 বছর। মেয়েটি বড় বড় নেত্রে চঞ্চল কণ্ঠে বলে উঠল, কিন্তু বলার পরে নিজেই থমকালো। নয়রার ইচ্ছে করলো দেয়ালে মাথা ঠুকতে। ভাইজানটা ঠিক বলে, সে একটা বোকা। সরব এবার ঘাড় কাত করে তাকায় থমকানো মুখটির দিকে। কিয়ৎকাল দেখে এলোমেলো দৃষ্টি ফেলা মেয়েটিকে, অতঃপর ম্লান হাসল। নয়রা চঞ্চল দৃষ্টি ফেলে অপ্রস্তুত কণ্ঠে বলল, যাবেন না? সন্ধ্যা হয়ে গিয়েছে। কিন্তু আমি তো আপনাকে নেব না। সরব মৃদু হেসে বলল। নয়রা অসহায় চোখে তাকালো, তীব্র উৎকণ্ঠা নিয়ে শুধায়, কেন? আমি তো আপনাকে বিরক্ত করি না। গতকালকের কথা ভুলে গিয়েছেন? নয়রা মিয়ে গিয়ে বলল। আচ্ছা, আর করব না। সরব ফের হাসল, তবে হাসিতে মলিনতা। পকেট খা খা করছে। এর মাঝে নয়রাকে বাজারে নিতে হলে তাকে রিকশায় নিতে হবে। আপডাউনের রিক্সা ভাড়াটাই তার বাড়তি খরচ হবে। এরপর বাড়িতে যেতে আবার তাকে রিক্সা নিতে হবে। সে তো পায়ে হেঁটে যেত সন্ধ্যা বাজার পর্যন্ত। বেঁচে যাওয়া টাকাটা দিয়ে অন্তত বুব্বর জন্য একটা কিছু খাবার নিতে পারত। তপুও চাপা নিঃশ্বাস ফেলে বলল, চলুন। নয়রার মুখের হাসি প্রগাঢ় হয়। ফের রিকশার পাশাপাশি আসনে দুজনের নৈকট্য বাড়ল। দুধারে দুই মুখ তখন পূর্বের ন্যায় দিগন্ত দেখতে ব্যস্ত। আর মেয়েটির 2 আঙুলের চিমটির মাঝে ভারসাম্য রক্ষার্থে সরপের শার্টের আস্তিনের এক কোণা আটকে আছে। সন্ধ্যাবাজারে ঢুকতেই বড় বড় মিষ্টি কুমড়া দেখতেই নূরে উচ্ছ্বসিত কণ্ঠে সরবকে বলল, স্বরূপ, কুমড়া দেখুন কি তাজা। নিন না, নিন, কুমড়া নিন। কুমড়া প্রয়োজন নেই নইরা। সরব কচিলাও দেখতে দেখতে বলল। নয়রা বলল, ও। পর মুহূর্তে পুঁইশাক দেখে সে চেঁচিয়ে উঠে বলল, স্বরূপ, পুঁইশাক দেখুন, পাতাগুলো কত বড় বড়, ওগুলো নিন। সরব সেটাও নিল না। নয়রা ছুটছে আর সবজি দেখছে। বড় বড় সুগন্ধযুক্ত লেবু দেখতেই সে সেগুলো ধরে দোকানদারকে জিজ্ঞাসা করে, ওই যে লেবুওয়ালা ভাই, ওগুলো কত? 40 টাকা আলিয়াপা। নয়রা বিস্ময় নিয়ে বলে ওঠে। মাত্র 40 টাকা? পর মুহূর্তে সে হাঁক ছেড়ে সরবকে ডাকে। সরব ধূরপা এগিয়ে যায়। তার 2 ধরনের সবজি কেনা শেষ ততক্ষণে। নয়রা লেবুগুলো দেখিয়ে বলল, লেবু নিন স্বরূপ, অনেক বড় আর খুব লোভনীয় সুগন্ধ। সরব শান্ত স্বরে বলল, লেবুর প্রয়োজন নেই নইরা। তবে একটা ব্রোকলি নিন, ব্রোকলি আমার খুব পছন্দের। নয়রা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। সরব মৃদু হেসে বলল, আপনি আমাদের বাড়িতে থাকলে নিতাম নইরা, কিন্তু এখন প্রয়োজন নেই। চলুন, সন্ধ্যা হয়ে গিয়েছে। নয়রা মন খারাপ করে বলে। তবে নিয়ে চলুন আমায় আপনার বাড়িতে। সরব হাসলো, বলল, কখনো সামর্থ্য হলে নেব নইরা। নয়রা বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকিয়ে শুধায়, আপনি এমন কেন? অনেক কঠোর। সরব বরাবরের ন্যায় শান্ত স্বরে বলল, কারণ আপনার কাছে পৃথিবীটা একটু বেশি সহজ নইরা। বলেই সরব বাজার থেকে বের হওয়ার পথ ধরল। নৈর বিরাগ ভাজন নিয়ে তাকে অনুসরণ করে। বুব্ব বিস্তীর্ণ খেলার মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। একের পর এক গুড শটের চিৎকার ভেসে আসছে। বোলারের দুর্বল বোলিংয়ের কারণে হঠাৎ বুব্বর গতিবিধিও দুর্বল হয়ে গেল। ছোট্ট ছেলেটি রেগে গেল, চেঁচিয়ে বলল, আরে ঠিক করে বল, করতে পারো না? বাড়িতে তোমায় ভাত দেয় না? জোরে বল করো। বুব্বর কথায় ছেলেটি জোরে বল তো করলো, কিন্তু সেটা বুব্বকে ছাড়িয়ে অদূরে গিয়ে পড়ল। বুব্বর মেজাজ খারাপ হয়ে গেল। সঙ্গী সাথীদেরও মেজাজ খারাপ হয়ে গেল। অদূরে দাঁড়িয়ে থাকা নোমান, হৃদয়ান, শাফাক মৃদু হাসল বুব্বর মেজাজ খারাপ করে ব্যাট ছুড়ে মারা দেখে। ছোট্ট ছেলেটির মাঝে অদম্য চেষ্টা, সফলতার তৃষ্ণা স্পষ্ট। নোমানের পেছনে 10-12 জন দিনমজুর এক একে মাথায় করে ইট এনে স্তূপ বানাচ্ছে। তাদের ইটের ভাটা থেকে আনা হয়েছে এই ইটগুলো। বাবা এখানে একটা দালান করবে, তারই জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সে দেখাশোনা করছে। বুব্বু মাঠ ছাড়তে গিয়ে টুকরো কয়েকটা ইটে বেঁধে পড়ে গেল। হাফ প্যান্ট পরা বুব্বুর নরম চামড়া কেটে রক্তের প্রবাহ সৃষ্টি হলো ক্ষীণ সময়ের মধ্যে। নোমান আর তার বন্ধুরা এগিয়ে যায়। নোমান হাঁটু গেড়ে তার সামনে বসে শুধায়, হেই ক্যাপ্টেন, এত মেজাজ খারাপ করছো কেন? দেখেছো, রেগে গেলে তো হেরে গেলে। কত রক্ত বের হচ্ছে, আবার খেলবে কি করে? বুব্বু হাত দিয়ে অনাদারে রক্ত মুছতে মুছতে বলল, এই সামান্য ব্যথা বুব্বুকে আটকাতে পারবে না আঙ্কেল। এগুলো সেরে যাবে। মামু আসলেই ওগুলো সারিয়ে ফেলবে। কেন, তোমার মামু কি ম্যাজিশিয়ান?
নোমান পকেট থেকে রুমাল বের করে আঘাতের জায়গায় চেপে ধরে শুধায়। বুব্বু হেসে মাথা উপর নচ করে বলল, মামুর কাছে বিশাল একটা বুক রয়েছে, আর তাতে বুক ভর্তি ভালোবাসা রয়েছে। মামুর ভালোবাসা পেলেই বুব্বুর সব ব্যথা গায়েব হয়ে যায়। নোমান হাসে বাচ্চা ছেলেটির বুঝদারের ন্যায় কথায়। পরপরই চিন্তিত গলায় বলে, রক্ত থামছে না ক্যাপ্টেন, চলো ফার্মেসিতে যাবে, এইভাবে রাখলে ইনফেকশন হয়ে যাবে। বুব্বু নাকচ করে বলল, না আঙ্কেল, অপরিচিত কারোর সাথে যায় না মানা, মাম্মাম কষ্ট পাবে। নোমান কি করবে ভেবে না পেয়ে রেদনকে বলল, এই গিয়ে একটা স্যাভলন অয়েনমেন্ট আর ব্যান্ড এড নিয়ে আয়। রেদন এক ছুটে গিয়ে নিয়ে আসলো। নোমান বুব্বুর পা পরিষ্কার করে অয়েনমেন্ট লাগিয়ে ব্যান্ডে লাগিয়ে দিল। অতঃপর বলল, ক্রিকেট খেলবে? বুব্বু অনাগ্রহ প্রকাশ করে বলল, না আঙ্কেল, দেখছো না চূর্ণপুটিগুলো ঠিকমতো বোলিংই করতে পারে না। এদের সাথে খেলে এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। নোমান আর তার দুই বন্ধু হেসে উঠল, বলল, চলো আমরা তোমার সাথে খেলবো, দেখবো তুমি আমাদের বোলিং সহ্য করতে পারো কিনা। বুব্বু খুশি হয়ে গেল। বড়দের সাথে খেলার আনন্দই আলাদা। সে বলল, ঠিক আছে চলো। প্রথম বলগুলো নোমান করতে লাগলো, তবে যতই বল করছে ততই তারা অবাক হয় ছোট্ট এই ছেলেটির দ্রুতগামী প্রত্যেকটা বল ব্যাট ছোঁয়াতে সক্ষম হচ্ছে দেখে। নোমান যত দ্রুত বলই করুক না কেন সেটা বুব্বুর ব্যাট ছুঁয়ে যাচ্ছে। নোমান হতবাক হয়ে শুধায়, ক্যাপ্টেন এত সুন্দর খেলা শিখলে কোত্থেকে? মামুর থেকে আঙ্কেল, মামু খুব সুন্দর খেলে। ও, তোমার মামু কোথায়? মামু ব্যাংকে, আঙ্কেল চাকরি করে। নোমান ঘাড় ঘুরিয়ে রিদনের দিকে তাকায়, জিজ্ঞাসা করে, চিনিস ওর মামুকে? রিদন মাথা নেড়ে সায় জানায়, বলে, চিনি তো স্বরূপ ভাই। ও, তোদের সেই ইমিডিয়েট সিনিয়র স্বরূপ ভাই? আঙ্কেল আমি এখন বাসায় যাই, মামা বকা দেবে না হেলে। বুব্বুর কথায় নোমান হেসে বলল, ক্যাপ্টেন আঙ্কেল বলে আমি বুড়ো বানিয়ে দিও না, এখন পর্যন্ত অবিবাহিত। বুব্বু ব্যাট হাতে এগিয়ে আসে, শুধায়। তবে কি বলবো? নোমান কিয়ৎকাল ভেবে বলল, ফ্রেন্ড। ফ্রেন্ড বলো। বন্ধু? হ্যাঁ। বুব্বু হেসে বলল, আচ্ছা বন্ধু, আল্লাহ হাফেজ। নোমান তার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, আল্লাহ হাফেজ ক্যাপ্টেন। বুব্বু ছুটে বাড়িতে চলে যায়। ঠিক 6:30 নাগাদ স্বরূপ বাড়িতে আসে। কলিং বেল বাজাতে স্বরূপের মা সুনিতা দরজা খুলে দেয়। স্বরূপ মৃদু হেসে বলল, আম্মা আসসালামু আলাইকুম, বাজার নাও। মায়ের হাতে বাজার দিয়ে দিল স্বরূপ। সুনিতা সালামের জবাব দিয়ে বাজার নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে বুব্বুর মুখটি ভেসে উঠল। স্বরূপ জুতো খুলতে খুলতে মৃদু হাসল ভাগ্নেকে দেখে। বুব্বু অলস দেহে 2 পা এগিয়ে মামুর দিকে দুহাত মেলে দাঁড়িয়ে যায়। অলস কণ্ঠে বলে, মামু আসসালামু আলাইকুম। কোলে? স্বরূপ হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম বুব্বো, কিন্তু মামু এখন ঘেমে আছি, কোলে নেওয়া যাবে না। বুব্বু চোখ মুখ কুচকে বলল, সারাদিন পর এসে এমন কিপটামো করো না মামু, কোলে নাও। ঘাম আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি জীবাণু প্রতিরোধককারী চুলকানি পাউডার। স্বরূপ গা দুলিয়ে হেসে উঠল ভাগ্নের কথায়। ঝট করে কোলে তুলে নিয়ে বলে, এত দুষ্টুমি আপনি শিখেন কোত্থেকে মামু? বুব্বু হেসে পুনরায় গর্বের সাথে বলে, আমি কারোর থেকে শিখি না, আমার থেকেই সবাই শেখে মামু। ও আচ্ছা। বলে স্বরূপ বুব্বের পেটে সুড়সুড়ি দিতে লাগলো। তখনই তার চোখ যায় বুব্বুর পায়ের ব্যান্ড-এডের দিকে। মুখশ্রী আতঙ্ক জর্জরিত হয়ে পড়ল। স্বরূপ উদ্বিগ্ন চিত্তে তাকে দাঁড় করিয়ে পা দেখতে লাগলো। জিজ্ঞাসা করে, এত পা কেটেছে কি করে? বুব্বু মিনমিনে স্বরে বলল, খেলতে গিয়ে আমার তো ক্রিকেট ব্যাট নেই, থাকলে পড়ে গেলেও ব্যথা পেতাম না। স্বরূপ মলিন দৃষ্টিতে তাকায় ভাগ্নের দিকে। মলিন হেসে তার মাথাটা বুকে চেপে ধরে আদর করে দিয়ে বলল, মামু ক্রিকেট প্যাড কিনে দেব। বুব্বু খুশি হয়ে যায়। ক্রিকেট জড়িত সবকিছু থাকা তার স্বপ্ন। বুব্বুকে রেখে মিনিট 5 মধ্যে সে গোসল করে বের হয় স্বরূপ। তবে এসেছে থেকে বোনকে না দেখে সে ডাকতে লাগলো সাধনাকে। আপা, আপা কোথায় তুই? সাধনা ঘুমাচ্ছে স্বরূপ। মায়ের কথায় স্বরূপের কপাল কুঁচকে গেল। সে বোনের ঘরে গিয়ে দেখে বোন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আপা এই সন্ধ্যার সময় অসময়ে ঘুমাচ্ছিস কেন? শরীর খারাপ লাগছে?
বলতে বলতেই স্বরূপের বোনের মুখের উপর থেকে কাঁথা সরায়। বেঘরে ঘুমেচ্ছে সাধনা। সে কপালে হাত দিয়ে দেখে বেশ গরম। উদ্বিগ্ন বদন নিয়ে বেরিয়ে আসে সে। মাকে বলে, আপার তো জ্বর এসেছে, কখন থেকে শুয়ে আছে? ওষুধ খাইয়েছিলে? খাইয়েছি, দুপুরে এসেছে থেকে এমন শুয়ে আছে। সুনিতা চিন্তিত কণ্ঠে বলল। স্বরূপ মৃদুস্বরে বলল, ও চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সুনিতা ছেলেকে ভাত দেয়। স্বরূপ ভাগ্নেকেও টেনে কোলে বসায়, সাথে করে একটু খাইয়ে দিল। ঘরে আজেবাজে কোনো খাবারই তেমন থাকে না বাধায়, বেশিরভাগ সময় সে জোরপূর্বক বুব্বুকে ভাত খাওয়ায়। খিদে পেটে থাকলে যে বারন্ত এই বয়সটা এখানেই আটকে থাকবে। ধরণীতে আধার নেমেছে। অমানিসার সাথে সাথে যেন নৈরার সুপ্ত অনুরাগগুলো ডানা মেলে। সন্ধ্যা থেকে রাতটুকু নৈরার কাটে ঘড়ির মুখ চেয়েছে, তবে বরাবরই ঘড়ি তার সাথে ছেলে খেলা করে, ধৈর্যের পরীক্ষা নিয়ে। নুহাস মাহমুদ 8টা নাগাদ বাড়িতে ফিরে হাঁক ছেড়ে মেয়েকে ডাকলেন। বাবার ডাকে নৈরা চঞ্চল পায়ে ওপর থেকে নেমে আসে। নুহাস মাহমুদ ম্যানেজারের কাছ থেকে খাঁচা দুটো হাতে নিয়ে নৈরার দিকে বাড়িয়ে দেয়। নৈরা গাল ভরে হাসলো হাঁসের ছানা সাদা দবদবে একটা খরগোশ দেখে। বাবার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ বাবা। নুহাস মাহমুদ হেসে মেয়ের মাথায় হাত রাখলেন। স্নেহের কণ্ঠে বলে, বাবাকে আবার ধন্যবাদ। রাতের খাবার খেয়েছেন আম্মা? না বাবা। আচ্ছা, তবে বাবা হাত মুখ ধুয়ে আসছি, একসাথে খাবো। নৈরা মাথা নেড়ে সায় জানায়। প্রফুল্ল হেসে হাঁসের ছানা আর খরগোশগুলোকে নিয়ে উপরে চলে যায়। বাথটবে তখন 4টা হলুদ হাঁসের ছানা ছোটাছুটি করে বেড়াচ্ছে। নৈরার পায়ে কাছে খরগোশটি ঘোরাফেরা করছে। ঠিক তখনই তীব্র শব্দ উৎপাতের দ্বারা অ্যালার্ম ঘড়িটি ঝনঝনে উঠল। নৈরা হতচকিত হয়। খরগোশটিকে দ্রুত কোলে তুলে এক ছুটে বেরিয়ে আসে বাথরুম থেকে। চঞ্চল দৃষ্টি ঘড়ির দিকে নিক্ষেপ করলে মুখে হাসি ফুটে উঠল। 9:30 বাজে। সে অ্যালার্ম বন্ধ করে বারান্দায় যায়। থাই সংলগ্ন ফ্লোরিং বিছানার উপরে গিয়ে আসন পেতে বসল। বই হাতে সাদা পর্দা একটু ফাঁক করে দেখল চায়ের দোকানের মৃদু উজ্জ্বল আলোয় 2টা ফাঁকা বেঞ্চি। আশাহত হতে গিয়েও হলো না কেউ ছুটে এসে বেঞ্চিতে আয়েশ করে বসতে। ওটা স্বরূপের বন্ধুদের একজন, তার মানে অন্য বন্ধুরাও আসবে, এবং আসবে অনাকাঙ্ক্ষিত মানুষটিও। তার ধারণা ঠিক প্রমাণ করে কিয়ৎকাল বাদ আরও 7-8 জন ঢুলতে ঢুলতে এসে বেঞ্চিতে বসল। নৈরার মুখে হাসি ফুটে উঠল লুঙ্গি আর টি শার্ট পরা সুবিশাল দেহটিকে দেখে। ফর্মাল বেশভূষা হোক কিংবা এই সাদামাটা লুঙ্গি আর টি শার্ট, লোকটি অপূর্ব। 2 বছর আগে এমনি এক অলস প্রাঞ্জলহীন রাতেই বই পড়তে পড়তে হঠাৎ তার দৃষ্টি আকর্ষণ করে লুঙ্গি টি শার্ট পরা এই লোকের প্রতিনিয়ত বন্ধুদের অফার করা সিগারেটকে না বলতে দেখা। যেখানে সব বন্ধুরা সিগারেট খায় সেখানে লোকটা 1 কাপ চা দিয়ে 1 ঘন্টা সময় পার করে দেয়। মাঝে মধ্যে তার সঙ্গী হয় পথের নোংরা কুকুরগুলো। একদম গা ঘেঁষে বসে আর মানুষটা অলস সাথে সে কুকুরের মাথায় হাত বুলিয়ে দেয় এবং আড্ডা দেয়। সর্বদা মৃদু হেসে কথা বলা, হাসলে পুরুষালী চোখ কুচকে যাওয়া এবং প্রত্যাহিক পুরুষালী বদ অভ্যাসের প্রতীক সিগারেটকে না করা। এই দৃশ্য দেখা নৈরার নিত্যদিনের অংশ হয়ে ওঠে। কিন্তু কখনো বুঝতে পারতো না লোকটাকে নিত্যদিন দেখা তার অযথা উদাসীন দৃষ্টির কারণ নয়, বরং ওটা তার অভ্যাস ছিল। যে অভ্যাসে ব্যতিক্রম ঘটলে নৈরা অস্থির হয়ে পড়ে। অযাচিত কৌতূহল জেকে বসে লোকটা আজ কেন আসলো না। সে অস্থিরতায় নৈরার ঘুম আসতো না। অপেক্ষা করতেও পরের রাতের জন্য। এমনি একবার ব্যতিক্রম হয়, যখন টানা 6 দিন স্বরূপ চায়ের দোকানে আসেনি। একটা রাত ঘুমাতে পারতো না নৈরা। বারবার বারান্দায় আসতো, হয়তো একটু পরে আসবে, এই করে করে রাত পার হয়ে যেত, কিন্তু মানুষটা আসতো না। তার 6 দিনের অস্থিরতার অবসান ঘটিয়ে 7 দিনের দিন ওই চায়ের দোকানে ঠিক 9:30টায় কাঙ্ক্ষিত মানুষটির মুখ দেখতে পাই। নৈরার মুখে হাসি ফুটে ওঠে। সকল চিন্তা অস্থিরতা মিলিয়ে যায়। মেয়েটি অনুভব করে কাউকে দূর থেকে অবলোকন করতে করতে তার ব্যক্তিত্ব আর বাচনভঙ্গির প্রেমে পড়ে সে। ওটাকে সে আদতে ভালোবাসা নাম দিত না, যতদিন পর্যন্ত না সামনাসামনি দেখা হয়। সেদিন যখন হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে সামনাসামনি দেখা হলো, নৈরা কিয়ৎকাল হতবুদ্ধি হয়ে গিয়েছিল। সে জানতো না মানুষটা কোথায়, কি করে। এটাও জানতো না নির্মল প্রাণ ব্যক্তিত্বধারী ওই মানুষটি দূর থেকে যত সুন্দর, কাছ থেকে ঠিক ততটাই মোহনীয়, যার সাথে অযথা অজস্র মুহূর্ত কাটিয়ে দেয়া যায়, যে কিনা তার অযাচিত কৌতূহলগুলোকে সম্মানের সাথে মিটিয়েছে, কখনো বিরক্ত হয়নি। ভালোবাসা নৈরা বোঝে না, তবে সে স্বস্তি, নিরাপদ, প্রশান্তিদায়ক আশ্রয়স্থল হিসেবে ওই একটি মানুষকে বোঝে, যে কিনা হাসছে আর চায়ের কাপে চমক দিচ্ছে। নৈরা স্মিত হাসি দিয়ে একটু ফাঁক করা পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো।
চায়ের কাপে চুমুক দিতে দিতে সৌরভ আর চোখে তাকায় কাঁচভেদ করে সাদা পর্দার আড়ালে গুটিয়ে বসে থাকা নারী অবয়বের দিকে। ওষ্ঠকোণা অলস গতিতে বেঁকে যায়। বোকা নারীটি কি জানে সাদা আলো, সাদা পর্দা আর গ্লাসের মেয়েটির স্পষ্ট কালো অবয়ব তৈরি হয়? সে স্মিত হেসে বিড়বিড় করে, বোকা কাঞ্চনবালা। সুকুমার প্রবণ অন্তঃস্থলের জন্য বীরাঙ্গনার সান্নিধ্যে 10 মিনিট কাটানো এবং দুশ্চিন্তার আড়ালে হারিয়ে যাওয়া হাসি ফিরিয়ে আনতে বন্ধুদের সাথে কাটানো এই 1 ঘন্টার সময় সৌরভের একান্ত ব্যক্তিগত সময় হয়। এই সময়গুলো তার নিত্যদিনের সঙ্গী নয়, বরং তার অভ্যাস। থেমে থেমে চায়ের কাপে চুমুক দিতে দিতে সৌরভ নীরবতা ভেঙে নিজের এক বন্ধুর উদ্দেশ্যে বলে ওঠে, সুব্রত, আমায় এই মাসের জন্য 50,000 টাকার ব্যবস্থা করে দিতে পারবি? সিগারেটে শুকটান দিতে দিতে সুব্রত নামক ব্যক্তিটি বন্ধুর পানে দৃষ্টি রাখল। তাদের এই বন্ধু মহলের প্রত্যেকে নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত, সেটা কর্মক্ষেত্র হোক কিংবা ব্যক্তিগত জীবন, প্রতিটা ক্ষেত্রে তারা প্রত্যেকেই বিবাহিত, সৌরভ ব্যতীত। তারা সকলেই অবগত জীবনের টানাপোড়েনে ছেলেটার জীবন কিভাবে থমকে আছে। সে মিহিস্বরে শুধায়, হঠাৎ টাকার কেন প্রয়োজন? এই মাসে সব টাকা জোগাড় হয়নি? সৌরভ চায়ে চুমুক দিতে দিতে নাবোধক মাথা নাড়ল, আবার জিজ্ঞাসা করে, পারবি? আগামী মাসের মধ্যে আমি শোধ করব। সুব্রত দৃঢ়কণ্ঠে বলল। সে একজন হাসপাতালের রিসেপশনিস্ট, এছাড়াও একটা সমিতিতে যুক্ত আছে সে। সৌরভ নিশ্চিন্তিতে এক নিঃশ্বাস ফেলল। অন্তত মাস শেষে মা বোনকে কারোর কথা শুনতে হবে না। তাদের আলাপকালে নৈরাদের বাড়ি কুঞ্জ ভবনের গেট থেকে রেদন বের হয়। বের হতেই চায়ের দোকানে বসা সৌরভকে দেখে রেদনের গতি স্লথ হলো। সে বিলম্বহীন এগিয়ে যায় চায়ের দোকানের দিকে, গিয়ে বিনম্র কণ্ঠে বলল, স্বরূপ ভাই ভালো আছেন? সৌরভ সহ তার বন্ধুরা তাকায় রেদনের দিকে। তাদের জুনিয়র, এর থেকেও আরেকটা পরিচয় হলো নোমান মাহমুদের খুব কাছের বন্ধু। সৌরভ হেসে বলল, রিদওয়ান যে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ছোট ভাই? রিদন মৃদু হেসে জবাব দিয়ে মিনমিনে স্বরে বলল, ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলো। তা আবার এইভাবে জিজ্ঞাসা করছো কেন? এসো, এখানে বসো। সৌরভ একটু এগিয়ে এসে জায়গা করে দিয়ে বলল। রেদন নাকচ করে মিনমিনে স্বরে বলল, না মানে ভাই একটু আলাদাভাবে যদি শুনতেন। সৌরভ ইতস্ততা নিয়ে বন্ধুদের দিকে তাকায়। সৌরভের বন্ধুরা বুঝল। অতঃপর হেসে সৌরভকে আলাদা যাওয়ার জন্য বলল। চায়ের দোকান থেকে কয় হাত দূরত্বে গিয়ে দাঁড়ায় রেদন আর সৌরভ। সৌরভ কৌতূহলী গলায় শুধায়, গুরুতর কিছু রেদওয়ান? রেদন কৃত্রিম হেসে বলল, তেমন কিছু না ভাই, কিন্তু একটা কথা ছিল। আপনার বোন তো শুনেছি আপনার সাথে থাকে, সে কি কোনো এনজিওতে চাকরি করে ভাই? সৌরভের কপাল কুঁচকে গেল বোনের প্রসঙ্গ উঠতে। তার বোনের প্রসঙ্গ বাইরে উঠবে এমন কোনো পরিস্থিতি আজ পর্যন্ত সে তৈরি হতে দেয়নি। সে মিহিস্বরে বলল, হ্যাঁ আপা, শান্তিনিকেতন এনজিওতে চাকরি করে। কিন্তু কেন বলো তো? সৌরভের কণ্ঠে শঙ্কা। রেদন মিনমিনে কণ্ঠে বলতে শুরু করলো, ভাই আমি আজ ওই এনজিওতেও গিয়েছিলাম। নোমানকে তো চেনেন, ওর সাথে গিয়েছিলাম একটা কাজে। আসলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, তাই আমার মনে হয়েছে আপনাকে বিষয়টা জানানো উচিত। রেদন ইনিয়ে বিনিয়ে বলল। সৌরভ বিবর্ণ মুখটি নিয়ে অধৈর্য হয়ে শুধায়, যা বলার সোজাসাপটা বলো রিদওয়ান। রেদন সব খুলে বলল। সৌরভ বাকহারা হয়ে গেল। শূন্য মস্তিষ্ক খা খা করছে। বিদঘুটে কিছু শব্দ স্ফুট স্বরে বলে ওঠে, এসব কি বলছো রিদওয়ান? রিদন কাচুমাচু করে বলল, ভাই আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি। আমি জানি আপনার বোন কখনো এমন কাজ করতে পারে না। ওই এনজিওর মালিকেরই দোষ, ওটাকে আমার ভালো মনে হয়নি। সৌরভ কিয়ৎকাল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অন্তঃস্থলে প্রশ্ন জাগে, সে কেমন ভাই? মস্তিষ্কে তীব্র প্রদাহ সৃষ্টি হলো। চোখ দুটো রাগে টলটল করে উঠল। চাপা স্বরে শুধায়, এটা কখন হয়? সকালে ভাই। ও। সৌরভ ছোট্ট করে জবাব দেয়। মনে পড়ে একটু আগে ঘর থেকে বের হওয়ার সময় যখন বোনকে জিজ্ঞাসা করেছিল কোনো সমস্যা হয়েছে কিনা, তখন বোন নির্বিকার হাসি মুখে না বলে। মুষ্টিবদ্ধ হাতের শিরা উপশিরা দপদপ করতে লাগলো। চল শক্ত হয়ে যায় সৌরভের। দিন শেষে এই প্রতিদানের জন্যই কি সে এত কষ্ট করে? নিঘুর চোখে সাদামাটা ব্যক্তিত্বধারী মানুষটাকে খুঁটে খুঁটে দেখতে নিমগ্ন নৈরা সৌরভ উদ্গ্রীব ব্যাকুল হয়ে পড়ল। সৌরভকে ক্ষিপ্র গতিতে স্থান ত্যাগ করতে দেখে অবুঝ মেয়েটি কৌতূহলী নয়নে দেখল সৌরভ সহ তার বন্ধুদের গমন। হঠাৎ কি হলো? এখনও তো 1 ঘন্টা হয়নি। বিদূর্ণ মোহরা ছুটে পালায় নমনীর অন্তঃস্থল থেকে। একরাশ অসন্তুষ্টি নিয়ে নৈরা বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল।
কিন্তু পরক্ষণেই তার ম্লান অন্তঃস্থল প্রসন্ন হয়ে উঠল আগামী দিনের এক উজ্জ্বল আকাঙ্ক্ষা ভরা মুহূর্ত কল্পনা করতেই। নিস্তব্ধ রজনীর নিশিপোকার ডাক নির্দেশ করছে ধরণীর এক প্রান্ত তখন নির্দাচ্ছন্ন, তখন পুরোদস্তুর সকলে ক্লান্ত দেহটিকে আরাম দিচ্ছে। ঠিক তখনই মতিউরের আরামে বিঘ্ন ঘটল। শ্রুতিকটু ফোনের রিংটন। আধো আধো চোখ খুলে একটু কাত ফিরতে ব্যথায় দেহ চিরবিড়িয়ে উঠল। অকথ্য ভাষায় সে কয়েকটা গালে ছুড়ল নোমানের উদ্দেশ্যে। বিরক্তি নিয়ে ফোনটা কানে তুলল। রুক্ষ বেজার কণ্ঠে বলে ওঠে, হ্যালো, কে? অপর প্রান্ত থেকে বেনাম্র এক কণ্ঠ ভেসে আসলো। স্যার, আমি লজিস্টিক্স কোম্পানি থেকে বলছি। মালয়েশিয়া থেকে আপনার জন্য একটা পার্সেল আছে, দয়া করে এটা রিসিভ করুন। মতিউরের ঘুম জড়ানো নিশ্চল মস্তিষ্কে আদতে কোনো পার্সেলের ডেটা এন্ট্রি নিতে পারছে না। সে মেজাজ নিয়ে বলল, কোথাকার পার্সেলে? স্যার, মালয়েশিয়া। এমন কোনো পার্সেল আমার আসার কথা নয়। কিন্তু স্যার, পার্সেলটা আপনার নাম আর অ্যাড্রেসেই। আর এই মাঝরাতে কিসের পার্সেল দিতে এসেছেন আপনি? স্যার, আমরা ইন্টারন্যাশনাল শিপমেন্টের কাজ করি। আমাদের শিপ যখন পৌঁছায় তখনই আমাদের ডেলিভারি দিতে হয়, এটা নিয়ম স্যার। আপনি পার্সেলটা তাড়াতাড়ি রিসিভ করলে আমিও অন্য পার্সেলগুলো তাড়াতাড়ি ডেলিভারি করতে পারবো। দূর। মতিউর মেজাজ খারাপ করে ব্যথাতুস্বর নিয়ে বিছানা ছাড়লো। নাকে ছোট্ট একটা ব্যান্ডেজ করা। সে ঢুলতে ঢুলতে নিচে নামলো। গেট খুলে বের হলে স্ট্রিট লাইটের আলোয় মানব শূন্য এক নিস্তব্ধ পথ ছাড়া আর কিছু দেখা গেল না। সে আবার ডেলিভারি বয়কে ফোন দিতে যাবে, তার আগে গেট সংলগ্ন গাছের আড়াল থেকে একটা ছায়ামূর্তি দৃশ্যমান হয়। বিনম্র কণ্ঠে বলে, স্যার, আমি এখানে। মতিউর সরু চোখে দেখে খালি হাতে মাস্ক পরা এক যুবককে। বিক্ষিপ্ত মেজাজে জিজ্ঞাসা করে, কোথায় পার্সেল? পার্সেল তো তুই নিজে মতি, কিন্তু সিটি হাসপাতালের। সুব্রত ফিসলে হেসে বলল। মতিউর চমকে নিজের পেছনে তাকায়। আওয়াজটি সেখান থেকেই আসছে। তাকাতেই সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল 7-8 জন মাস্ক পরা যুবককে দেখে। ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, এসব কি হচ্ছে? তোমরা কারা? তোমরা আমার সাথে মজা করছো? কি চাও? বলতে বলতে মতিউর সতর্ক কদম ফেলে গেটের দিকে আগায়, কিন্তু তার পিঠ ঠেকে গেল কারোর সাথে। মাস্ক পরা সেই যুবকটি দাঁড়িয়ে। মতিউর ঘেমে উঠল ভয়ে। আমতামতা করে জিজ্ঞাসা করে, কে তুমি? স্বরূপ এক হাতে নিজের মাস্কটা খুলল, চল শক্ত করে বলে, সাধনার ভাই। কথাটি শেষ হতেই এক প্রকাণ্ড মুষ্টিঘাতে মতিউরের চোয়াল নড়ে উঠল। সে ছিটকে পড়ল আদরে। উঠে দাঁড়ানোর আর সুযোগ পেল না, আর না পেল আওয়াজ করার সুযোগ। মুখে কেউ টিস্যু গুজে দিল ক্ষিপ্র গতিতে। স্বরূপের বন্ধুরা সহ রেদন ইচ্ছে মতো পেটাতে লাগলো মতিউরকে। 10 মিনিটের মধ্যে মতিউর অচেতন প্রায়। স্বরূপ মতিউরের ডান হাতটা উল্টো দিকে মুচড়ে দিতে মতিউর ছটফট করে উঠল। সাদামাটা সর্বদা হাসি মাখা সে নির্মল মুখটিতে আজ ভরপুর হিংস্রতা, ক্রোধ। তার মতো একটা ভাই থাকতে তার বোনকে কেন অবাঞ্ছিত স্পর্শের শিকার হতে হবে? রাগ তরতরিয়ে বাড়তে লাগলো স্বরূপের। মুচড়ে ধরা হাতটা আরেকটু ক্ষিপ্ত হাতে মুচড়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, আমার বোনের দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখানোর ফল এটা। দ্বিতীয়বার এমন কিছু যদি ঘটে তবে আমার বোন আর অন্যের বোন দেখব না আমি। সোজা তোকে কবরে ঢুকিয়ে দিয়ে আসবো। বলহীন হাতটা ছাড়া মেরে ফেলে দেয় স্বরূপ। মথুর সেভাবেই অচেতন রক্তাক্ত হয়ে পড়ে রইল রাস্তায়। সূর্যের তেজি ময়ূক দুটির আড়ালে মুখ লুকিয়েছে অমানিসা। নিশ্চিদ্র অন্ধকারে মিলিয়ে গিয়েছে হিংস্রতা। স্বভাব সুলভ সেই নিরাগ শান্ত থমথমের চেহারা নিয়ে শার্টের আস্তিনের বোতাম লাগাতে লাগাতে নিজের ঘর থেকে বের হয় স্বরূপ। সুনিতা ব্যস্ত হাতে আলু ভর্তা মাখছে। পেট ভরে গরম ভাত খেয়ে অফিসে যাওয়ার অভ্যাস স্বরূপের। স্বরূপ বসার ঘর পর্যন্ত যেতে স্কুল ড্রেস পরা বুব্ব ঢুলতে ঢুলতে বের হলো মায়ের ঘর থেকে। সাধনা নিজের ঘর থেকে বের হতে হতে ব্যস্ত কণ্ঠে ছেলেকে বলল, বুব্বু, পানির বোতলে ফিল্টার থেকে পানি ভরে নাও জলদি। বুব্ব অলস কণ্ঠে বলল, যাচ্ছি মাম্মা। যাচ্ছি না, যাও তাড়াতাড়ি করো বুব্বু, সময় নেই। বলতে বলতেই সাধনা সোফার কাছে এসে দাঁড়ায়। এতক্ষণে স্বরূপ চোখ তুলে তাকায় বোনের দিকে। একদিনের জ্বরাই কেমন মুখটি পাশুর, শুকনো হয়ে গিয়েছে। শুধুই কি জ্বর? সে গম গমে স্বরে জিজ্ঞাসা করে। কোথায় যাচ্ছিস? সাধনা ভাইয়ের দিকে তাকিয়ে বরাবরের ন্যায় স্বাভাবিকভাবেই বলল, বুব্বুকে স্কুলে দিয়ে আমি এনজিওতে যাব। বুব্বুকে আমি স্কুলে দিয়ে আসবো, তোর বাইরে বের হতে হবে না। সাধনা অবাক হলো বেশ। খানিক আশ্চর্যের রেশ ধরেই শুধায়, বাইরে বের হব না মানে? বাইরে না গেলে এনজিওতে যাব কিভাবে? স্বরূপের দমানো রাগগুলো আশকারা পেল। উল্কার বেগে ঠিকরে বেরিয়ে আসে ক্রোধ। চিবিয়ে চিবিয়ে বলল,
এনজিওতে আর যাবি না। সাধনার টনক নড়ল ভাইয়ের কথায়। ভয় চেকে বসলো সৌরভ কিছু জেনে গিয়েছে। সে ফাঁকা ঢোক গিলে শান্ত স্বরে বলল, যাব না মানে কি? মাসের শেষ এখন বন্ধ দিলে বেতনটা কাটা যাবে। সৌরভ আর দমাতে পারল না নিজেকে। কোড়ো দিয়ে ফেটে পড়ে সোফার পাশে সাজিয়ে রাখা একটা শোপিস ছুঁড়ে মারল মেঝেতে। চেঁচিয়ে উঠে বলল, আমি বলেছি যাবি না মানে যাবি না। কোনো বেতনের প্রয়োজন নেই। আমি যা ইনকাম করি তা দিয়ে যেটুকু জুটবে সেটুকু খাবি। তাতে যদি মরিচও জোটে ওইটুকুই মুখ বন্ধ করে খাবি, কিন্তু আর এক পাও ঘরের বাইরে রাখবি না। ভাইয়ের চিৎকারে সাধনা পাল্টা রাগান্বিত স্বরে বলে উঠল, কি হচ্ছে কি স্বরূপ? সকাল সকাল এমন আচরণ করছিস কেন? স্বরূপ অবাক চোখে তাকায় বোনের দিকে। অশ্রুসিক্ত নয়নে তাকে বুক ভরা আক্ষেপ নিয়ে বলে, এই তোর কি আমাকে মানুষ মনে হয় না? হ্যাঁ, আমি তোর কাছে এতটাই মূল্যহীন? আমি যেই সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যাই শুধুমাত্র তোর, বুব্বর আর মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, এটা কি তুই বুঝিস? কাপুরুষ মনে হয় আমাকে? হ্যাঁ, কাপুরুষই তো আমি। আমার মতো একটা ভাই থাকতে আমার বোনকে মলি স্টেশনের শিকার হতে হয়। আমি কাপুরুষ না তো কি? তবে সব থেকে কষ্টটা কখন হয় জানিস? যখন আমি তোর থেকে অচেনা মানুষের মতো আচরণ পাই। যখন তুই হাসি মুখে সবটা আমার থেকে লুকিয়ে যাস না, তখন আমার কষ্ট হয়। আমার সারা দিনের ক্লান্তিরা ফিকে পড়ে তোর আচরণে। আমি এতটাই অপদার্থ ভাই যে আমার বোন আমার কাছে মুখ ফুটে তার কষ্টের কথা বলতে পারে না। সাধনার নেঠোদয়ে বাঁধ ভাঙা হয়ে ভাইয়ের আক্ষেপ জড়িত কণ্ঠে। সে কি ভাইটার কষ্ট কমাতে গিয়ে আরো বাড়িয়ে দিচ্ছে? সে এগিয়ে যায়, আদুরে হাতে ভাইকে ছুতে গেলে স্বরূপ দূরে সরে যায়। সাধনা ক্রন্দনত গলায় ডেকে ওঠে, স্বরূপ ভাই। ভাই ডাকবি না আমায়, একদম ভাই ডাকবি না আমায়, কাপুরুষ ডাকবি। ওটা শুনতে ভালো শোনায়। সাধনা ধমকে উঠল, চুপ, একদম চুপ। যা মনে আসছে তাই বলে যাচ্ছিস, বেয়াদব। স্বরূপ শোনে না, বোনের থেকে দূরে সরে গিয়ে রাগান্বিত স্বরে বলল, আজ থেকে তোকে যদি ঘরের বাইরে বের হতে দেখি তবে তুই আমার লাশ দেখবি আপা। এটা আমার শেষ কথা। সাধনা ফুফিয়ে কেঁদে উঠল। মায়ের দিকে তাকিয়ে নালিশ দিয়ে বলল, দেখেছো কি বলছে ও? কিভাবে কথা বলছে আমার সাথে? বড় হয়ে গিয়েছে অনেক। আমার তো খারাপ লাগে তোমাদের সংসারে বোঝা হয়ে থাকতে। তোমাদের কষ্টের কারণ তো আমি। শূন্য হাতে তোমাদের ঘরে বসে খাচ্ছি। আমারও তো ইচ্ছে করে ওর কষ্টটা একটু কমাতে। অন্তত মাস শেষে চালের চিন্তাটুকু তো করতে হয় না। স্বরূপ ফের গর্জে উঠল, চালের চিন্তা তোকে করতে হবে না। চাল না খেতে পারলে আটা খাবি, তবুও ঘর থেকে বের হতে পারবি না। আমি যা আনবো তাই খেয়ে চুপচাপ বসে থাকবি। বলেই স্বরূপ সোফায় লাথি মেরে চলে যায় নিজের ঘরে। সাধনা কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল। এটো হাতে সুনিতা টলমালে দৃষ্টিতে ছেলে মেয়েদের দেখে নেয়। বুকটা খামচে ধরল। আজ তাদের পরিণতির জন্য কিনা তার অতি নমনীয় মেয়েটাকে এমন কিছু শিকার হতে হলো। আর কত। তবু অন্তঃস্থলে বলে ওঠে, এই কান্না সাময়িক, সব একদিন ঠিক হয়ে যাবে। সে বিড়বিড় করে বলল, হে খোদা, ওদের সব দুঃখ তুমি দূর করে দাও না। অদূরে বসার ঘরের কিনারায় তখন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মামুকে সে কখনো এমন রাখতে দেখেনি। মিনিট 5 পর স্বরূপ আবার বেরিয়ে এসে চোখে মুখে পানি দিয়ে বুব্বর স্কুল ব্যাগ হাতে নিয়ে গমগম স্বরে বুব্বকে বলল, বুব্বো এসো। কিন্তু বুব্বো গেল না, বরং ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। স্বরূপ চোখ তুলে তাকায় ভাগ্নের দিকে, থমথমে মুখে শুধায়, কি হলো, আসছো না কেন? বুব্বো মিনমিনে স্বরে বলে ওঠে, তুমি আমার মামু নও, আমি যাব না তোমার সাথে। মানে? ফের স্বরূপের গম্ভীর কণ্ঠে বুব্বো বলে, আমার মামু শুধু ভালোবাসে, কখনো রাগ দেখায় না। স্বরূপ শান্ত দৃষ্টিতে তাকায় ভাগ্নের দিকে, পরপরই কোনা চোখে তাকায় মুখ ফুলিয়ে বসে থাকা বোনের দিকে। এই দুজনের চঞ্চলতা আর হাসি মুখ ছাড়া সে শান্তিতে একমুঠো ভাত গলা ধারণ করতে পারে না। সে থমথমে তবে শান্ত কণ্ঠে বলল, কাছে না আসলে আদর করব কিভাবে? সহসা বুব্বর মুখশ্রী থেকে ভয় সরে গেল। হাসি ফুটে উঠল তার মুখে। এক ছুটে গিয়ে লাফিয়ে পড়ল মামুর কোলে। স্বরূপ ম্লান হেসে ঝাঁপিয়ে পড়া দেহটিকে কোলে তুলে নেয়, কপালে চুমু দিয়ে বলে, মামু, তোমাদের সাথে রাগ করে তো থাকতে পারি না। বুব্বো হেসে মামুর গলা জড়িয়ে ধরে কাঁধে শুয়ে রইল। তবে জীবনে যত উত্থান পতন ঘটুক না কেন, দিন শেষে সঙ্গীত আর সঙ্গীর সংস্পর্শে একটা চমৎকার কাঞ্চনবেলা পুরো দিনের সকল রুক্ষতা কেলে শুষে নেয়। পর্যায়ক্রমে চতুর্থ কাঞ্চনবেলায় প্রকৃতি বেশ চঞ্চলতায় নিমগ্ন। এই চঞ্চলতা আগমনী ফাল্গুনের।
কাল বাদে পরশু যে রঙে রঙে রঙিন সেই মোহনীয় ফাল্গুন শত সুগন্ধি মিশ্রিত সমীরণ নিয়ে হাজির হবে, শূন্য উপত্যকার ন্যায় নির্জীব নিস্তব্ধ প্রেম তরঙ্গবিহীন মনগুলোতে প্রেমের দোল দিতে আসবে। মৃদুমন্দ সমীরণে প্রেমের সুবাস, শহরে কলহাল, কোচিং শেষে বাড়ি ফেরা কিশোর কিশোরীর খিলখিল হাসি ভেদ করে কর্ণকুহরে শ্রুতিমধুর শব্দ তুলে প্রবেশ করছে মোহনীয় কিছু কণ্ঠ। তবে আজ সঙ্গীত অন্তঃস্থলে প্রেমের ছোঁয়া দিচ্ছে কেন? কেন সুখ খুঁজতে যেতে চাই ওই সাদামাটা বোকাশোকা চাহনির নারী অবয়বের মাঝে? তুমি যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয়েও মাঝে, আর কিছু নাহি চাই গো আমারও পরানো যাহা চাই। আমি তোমারও বিরহে রহিবে বিলীন, তোমাতে করিব বাস। মাটির ভাড়ে থাকা চায়ে চুমুক দিতে দিতে সুরে দুলছে দুপা আপন মনে। স্নিগ্ধ সেই নারী কণ্ঠগুলোর সুরে বিষাদেরা খানিক মুখ লুকালো। ঠোঁটের কোণা ঠিক স্মিত হাসি বেরিয়ে আসলো। ঘরমাক্ত সেই একই স্কাই ব্লু রঙা টি শার্টটি তখন লেপ্টে আছে সুগঠিত বদনে। আজ আগেই কাজ শেষ হয়ে গিয়েছে তাদের। বরাবরের ন্যায় স্টিলের বেঞ্চির এক কিনারায় গায়ে দিলে এক কাপ চায়ের তৃষ্ণা গ্রাস করে। হে তৃষ্ণা সেদিনকার চায়ের স্বাদ নেওয়ার পর থেকেই। ঘড়ির কাঁটা তার 10 মিনিট সময়ের অন্তিম রেখা টানলে সরব বেঞ্চি ছাড়া তাগিদ অনুভব করল। তবে চায়ের ভারে তখনও বেশ খানিকটা চা। চায়ের কাপে ঠোঁট লাগাতেই হাওয়ার বেগে একটা সুতির ওড়না ছুঁয়ে গেল মুখশ্রী। কেউ ছুটতে ছুটতে এসে ধপ করে স্বরূপের পাশে বসে পড়ল। ক্ষণ পরিচিত সেই হেলিওট্রোপ ফুলের সুগন্ধ ফুরফুরিয়ে নাসারন্ধ্রে প্রবেশ করে জানান দিচ্ছে ব্যতিক্রমী এই সুগন্ধির মালিকের পরিচয়। তবুও নিরুদ্বেগ চায়ের কাপে ঠোঁট বসাতে ব্যস্ত তথাকথিত কঠোর ব্যক্তিত্বধারী মানুষটি নৈরা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বারবার তাকাচ্ছে দুহাত দূরত্বে অবস্থানরত মানুষটার দিকে। দেখেনি বোধহয়, সে বারংবার তাকাতে লাগলো। লোকটা কথা বলবে না, তারা কি অপরিচিত? তবে কথা বলছে না কেন? আবার একা একা চা খাচ্ছে। সে গলা খাকারি দিয়ে একগাল হেসে বলল, কিন্তু তবুও দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হলো। আবার গলা খাকারি দিল, তবুও ব্যক্তিটির উদাসীন দৃষ্টি অদূরে কংক্রিটের পথে। সে এবার খুক খুক কাশতে লাগলো, কিন্তু তবুও ফিরল না স্বরূপ। নিরুপায় নরা অস্থিরতা নিয়ে একটু এগিয়ে গিয়ে জোরে জোরে খুক খুক কাশতে শুরু করলো। ঠিক তখনই এক জোড়া সংকুচিত দৃষ্টি তার মুখপানে পড়ল। স্বরূপ কপাল কুচকে তাকায় নিজের দিকে। নিয়ে আসা মুখটি দেখে বেশ বিব্রত বোধ হলো নৈরার। সরে যেতে নিলে এক বিস্ময়কর ঘটনা ঘটল। এতক্ষণরত অপেক্ষানরত নুয়ে পড়া ছোলা মাখাগুলো থমথমে মুখে এগিয়ে দিতেই নৈরা আশ্চর্য হলো। পরমুহূর্তেই হাসি ফুটে উঠল। একা একা খাচ্ছে না, তার জন্য রেখেছে কিছু। সে ছো মেরে ছোলা মাখাগুলো নিয়ে খেতে লাগলো। স্বরূপ কোনা চোখে দেখল পা দোলাতে দোলাতে নিজ মনে খেতে থাকা মেয়েটিকে। চায়ের অর্ডার দিতে গিয়ে হঠাৎ অযাচিত এক চিন্তা আঁকড়ে ধরে মস্তিষ্কে। মনে হলো তার এই একা একা চা খাওয়াতে বেঞ্চির অপর পাশের মানুষটা প্রচুর দুঃখী, একাকী বোধ করবে। তাই তো উদার মনের পরিচয় দিয়ে খাকা করা পকেটকে তুচ্ছ বল করে 20 টাকার ছোলা মাখা কিনে রেখেছিল। যাবেন না? স্বরূপ ঘাড় ঘুরিয়ে তাকায়। চায়ে চুমুক দিতে দিতে শুধায়, রোজ রোজ সবজির বাজারে গেলে কি ভিন্ন ভিন্ন আনন্দ পাওয়া যায়? সেই তো একই আনন্দ। নয়রা খেতে খেতে জবাব দেয়, হয়তো বা আপনার কাছে একই অনুভূতি, কিন্তু আমার কাছে তো প্রতিনিয়ত আমার অনুভূতিরা ভিন্ন মাত্রা পায়। স্বরূপ নিরুত্তর মৃদু হাসল। মিনিট 5 পর একটা রিক্সা এসে থামলো। জিজ্ঞাসা করলো। নয়রা চঞ্চল কণ্ঠে বলে উঠল, যাবো চাচা, যাবো। আজ আর অনুমতি নিতে হলো না নয়রার। স্বরূপ চায়ের ভাতটা রেখে নিরুদ্বেগ রিক্সায় উঠে বসে। পাশের সিটটি তাই বিনা অনুমতিতে অযাচিত অধিকার খাটিয়ে বসে পড়ল চঞ্চল মেয়েটি। রোজকার মতো কনুইয়ের কাছে শার্টের আস্তিনের ছোট্ট একটি অংশ কারোর 2 আঙুলের চিমটির মাঝে এঁটে যেতেই পুরুষালী ওষ্ঠকোণা অলস গতিতে বেঁকে যায়। এই এক চিমটি শার্টের কোণা নাকি মেয়েটির ভরসা। এভাবেই পর্যায়ক্রমে 5টি কাঞ্চনবেলা সাদামাটা 2 নির্মল প্রাণ ব্যক্তিত্বধারী মানবী জীবনের খাতায় লিপিবদ্ধ হলো। বড্ড সুখময় হলো সেই 2 ধরনের সবজি কেনার সময়টুকু। মেয়েটি তখন 6ষ্ঠ কাঞ্চনবেলার মুখ চেয়ে, তবে জানা নেই সেই 6ষ্ঠ কাঞ্চনবেলা আদৌ মেয়েটির অনুকূলে হবে কিনা। মারজুড়ে কখনো বিজয়ের উল্লাস তো কখনো আফসোসের সুর ভেসে আসছে, আবার কখনো কখনো সমস্বরে সবাই চিৎকার করে বলে উঠছে ছক্কা। অদূরে মাঠের এক কিনারায় চুপটি করে দাঁড়িয়ে থাকা ছেলেটি লালচে টলমলে আঁখি নিয়ে দেখছে প্রিয় ক্রিকেট খেলা। তবে আজ আর তার খেলার অধিকার নেই। অদ্ভুত শোনালো নিশ্চয়ই, সামান্য ক্রিকেট খেলায় আবার অধিকার লাগে।
কালভদ্রে অবশ্যই লাগে যখন পরিস্থিতি ঠিক উল্টো দিকে চলে। আজ সকালে স্কুল থেকে বাসায় আসার পর বুব্বু নিজের বাসার বিশাল আকৃতির লিভিং রুমে ক্রিকেট খেলছিল। মামু একটা বিশাল বাড়ি কিনেছে তার জন্য, যেন সে যা ইচ্ছে তাই করে বেড়াতে পারে। তার মামু বেস্ট মামু কি না? কিন্তু বিপত্তিটা সেখানেই বাঁধল যখন দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে ব্যাট করতে গিয়ে ব্যাটটাতেই হাত থেকে ছুটে যায়। কাঠের ব্যাটটি দেয়ালে সজোরে আঘাত হানে এবং ভেঙে 2 ভাগ হয়ে যায়। বুব্বুর আকাশসম উঁচুতে ওঠার স্বপ্ন দেখার একমাত্র সিঁড়িটি হলো ওই ব্যাটটি। ভাঙা দ্বিখণ্ডটি জড়বস্তুটি হাতে নিয়ে বুব্বু থমকে বসে পড়েছিল। বুকের এক পাশ ফাঁকা হয়ে পড়ে এই বুঝি তার জীবনের সকল আনন্দ ফিকে হয়ে পড়ল। এক বুক হাহাকার নিয়ে বুব্বু মায়ের কাছে আর নানুর কাছে ছুটল। অনুনয় করে বলে, তার ব্যাটটা ঠিক করে দাও, নয়তো নতুন একটা কিনে দাও। কিন্তু পরিস্থিতি সেখানে দুর্বেদ্য বাধা হয়ে দাঁড়ালো। বুব্বুর আর ক্রিকেট খেলা হবে না। এক বুক হাহাকার নিয়ে প্রাত্যহিক নিয়ম অনুযায়ী মাঠে খেলতে আসলো। বড় ভাইদের সাথে প্রতিদিন বড্ড স্বাচ্ছন্দ্যে খেলা করে বুব্বু, কিন্তু আজ আর বড় ভাইয়েরা তাকে খেলতে নিল না। জানালো যার ব্যাট নেই সে খেলতে পারবে না। বুব্বু তখন আশ্চর্য হয়ে শুধায়, তোমরা তো এতদিন আমার ব্যাট দিয়ে খেলেছ, আমি কখনো বাধা দিতাম না, তবে আজ আমায় তোমাদের ব্যাট দিয়ে খেলতে নিচ্ছ না কেন? তখন এক বড় ভাই হেসে বলে, আমাদের কি ব্যাট নেই? আছে, কিন্তু তোর ব্যাটটা অনেক ভালো ছিল বলে তোরটা দিয়েই খেলতাম। যা ভাগ এখন, ব্যাট নিয়ে আবার খেলতে আসিস। বুব্বু কিছু বলে না, শুধু টলমলে নয়নে তাকিয়ে থাকে। সদ্য মাঠে পা রাখা নোমান হাঁটতে হাঁটতে ভাবুক কণ্ঠে বন্ধুর উদ্দেশ্যে বলে, জানিস ওই এনজিওর মালিক মতি আছে না, ওকে কারা যেন মাঝরাতে বেধরম পিটিয়েছে, হাসপাতালে ভর্তি এখন। কাজটা কে করলো বলতো? আমার বাপ তো আমার উপর সন্দেহ করছে, অথচ আমি দুধের ধোয়া তুলসী পাতা। রেদান কাচুমাচু মুখে চাপা হাসলো। শাফাকার নোমান কপাল কুচকে তাকায় তার পানে। একসাথে জিজ্ঞাসা করে, তুই হাসছিস কেন? তুই জানিস কারা করেছে তাই না? রেদান কাচুমাচু মুখে মাথা নেড়ে সায় জানালো। আমি জানি, বলল। অমনি খপ করে দুটো বলিষ্ঠ হাত রেদনের গলা দুপাশ থেকে প্যাচ দিয়ে চেপে ধরল। চিবিয়ে চিবিয়ে বলল, কোন প্রকার নাটক ছাড়া গড়গড় করে বলবি? রেদন মেজাজ নিয়ে তাকায় বন্ধুদের দিকে, বিক্ষিপ্ত মেজাজে বলে, এভাবে না ধরলেও আমি বলতাম স্যার। নোমানের শাফা কোনা চোখে তাকিয়ে ছেড়ে দিল রেদনকে। রেদন গা ছাড়া দিয়ে বলল, একজনের সম্পর্কে না জেনে তাকে আঘাত দিয়ে কথা বলা উচিত না। তুই ওই মহিলার সাথে খারাপ ব্যবহার করে ঠিক করিসনি। সে এমন মহিলা নয়, সে একটা শিক্ষিত, মার্জিত এবং ভালো পরিবারের মেয়ে। নোমান সরু চোখে তাকায়। সে নিজেও বুঝতে পড়েছে রাগের বশে মহিলার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। সে অগ্রাহ্য করে বলল, আসল কাহিনী বল, এই মতির এই অবস্থার পেছনে ওই মহিলার হাত আছে? না, মহিলার ভাইয়ের। তার ভাই? তুই চিনিস কে? রেদন থমথমে মুখে বলল, স্বরূপ ভাই। নোমান কপাল কুচকে শুধায়, তোদের ওই ব্যাংকারের বোন, মানে ক্যাপ্টেনের মা? সকলের দৃষ্টি গিয়ে পড়ল মাঠের আনাচে কোনাচে কাঙ্ক্ষিত ছেলেটিকে অদূরে চুপটি করে দাঁড়িয়ে থাকতে দেখল। রেদন মাথা নেড়ে সায় জানায়। নোমান ধীর পায়ে এগিয়ে যায় বুব্বুর কাছে। পাশে গিয়ে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধায়, হেই ক্যাপ্টেন, কেমন আছো? বুব্বু ফোলা ফোলা মুখ উঁচু করে তাকায় নোমানের দিকে। কান্না আটকে জবাব দিল, কিন্তু আমি তো দেখছি তুমি ভালো নেই, চোখের পাতায় একটু টোকা দিলেই পানি গড়িয়ে পড়বে। নোমান মৃদু হেসে বলল, এবং তার কথা যথার্থ। বুব্বুর নীরব আঁখি বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নোমানের হৃদয় ব্যথিত হলো। এই বাচ্চা ছেলেটিকে প্রথম দিন থেকে ম্যাচিউর, চঞ্চল, আত্মবিশ্বাসী, স্ট্রং দেখে এসেছে। এমন ক্রন্দন তো দেখতে ভালো লাগছে না তার। সে হাঁটু গেড়ে বসলো, কাঁধে হাত রেখে মৃদু হেসে নম্র কণ্ঠে শুধায়, হেই ক্যাপ্টেন, আমি তো জানি আমার ক্যাপ্টেন অনেক স্ট্রং, তবে আজ কি এমন হলো যে সে কান্না করছে? বুব্বু অশ্রুসিক্ত নয়নে নোমানের দিকে তাকিয়ে ফ্যাসফেসে গলায় বলল, আমার ব্যাট আজ ভেঙে গিয়েছে বন্ধু, তাই ওরা আমায় খেলতে নিচ্ছে না। বলতে বলতে বুব্বুর গলা আটকে আসলো কান্নায়। নোমান ম্লান হেসে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তাতে কান্না করতে হবে? একটা বেড গিয়েছে, 10টা বেড আসবে, তখন সবাই তোমার সাথে খেলবেও। বুব্বু জবাব দিল না। নোমান ফের বলল, এখন আর কেঁদো না, চলো আমার সাথে, আমরা এক্ষুনি গিয়ে ব্যাট কিনে আনবো, তখন দেখবে তোমার সাথে একটু পরে সবাই খেলবে, এসো। নোমান বুব্বুর হাত ধরে উঠে দাঁড়াতে নিলে বুব্বু এক পাও নড়ল না। নোমান প্রশ্নবিদ্ধ চোখে তাকালো, বলল, যাবে না? এখন তো আমরা বন্ধু হয়ে গিয়েছি, তুমি তো আমায় চেনো, তবে চলো। বুব্বু নোমানের দিকে নিজের হাত ছাড়িয়ে নেয়, থমথমে মুখে বলল, ধন্যবাদ বন্ধু, কিন্তু আমার প্রয়োজন নেই ব্যাটের।
আমার মামু আমায় ঠিক ব্যাট কিনে দেবে। নোমান নীরবে শুনল মামুর প্রতি বাচ্চা ছেলেটির অগাধ বিশ্বাস। মৃদু হেসে বলল, আমরা তো বন্ধু, তাই না? তবে বন্ধুর থেকে কিছু নেওয়া যাবে না? বন্ধুরা তো একে অপরের দুঃখে পাশে থাকে। বুব্বু মেলান হেসে বলল, এই তো তুমি আমার দুঃখে আমার পাশে রয়েছ, এতেই হবে। নোমান ডানে বামে মাথা নাড়ালো বাচ্চা ছেলেটিকে দেখে। পরক্ষণেই বাচ্চা ছেলেটির মাঝে ওই এক ঝলক দেখা আদলের মিল খুঁজতে লাগলো। ছেলে কতটা ম্যাচিউর, বুদ্ধিমান এবং ধীর স্থির তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, অথচ মা কেমন অবলা প্রাণীর ন্যায় সংকটময় মুহূর্তটিতেই মিয়ে যায়। রাগ হতে গিয়েও হলো না নোমানের, কেননা পৃথিবীতে সব মানুষ একরকম ব্যক্তিত্ব নিয়ে জন্মায় না। সাময়িক সুখ দীর্ঘস্থায়ী দুঃখকে ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখলেও দিন শেষে পুনরায় দরজায় কড়া নাড়া সেই দুঃখগুলো বুঝিয়ে দেয় দুঃখদের ভোলা নিষেধ। সাময়িক সুখ অবচেতনেও কেন এমন অসম্ভব শব্দ চেকে বসে মস্তিষ্কে? সুখ যে সবার জন্য নয়, হোক সেটা সাময়িক কিংবা দীর্ঘস্থায়ী। দরজা খুলতে খুলতে শ্রান্ত দেহে মৃদু হাসি নিয়ে স্বরূপ বাজারে ব্যাগ এগিয়ে দিল মায়ের হাতে। জুতা খুলে ঘরে ঢুকতে যাবে, তখনই কানে আসে বুব্বর কন্দনরত গলায় চিৎকার, প্রতিদিন সবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে না, খাবো না আমি ভাত। স্বরূপ উদ্বিগ্ন বদনে লম্বা লম্বা পা ফেলে উৎসের দিকে এগোয়। বোনের ঘরের ঠিক দরজার সামনে দাঁড়াতেই ছুটে আসা বুব্বর গতি রোধ হলো মামুকে দেখে। ফুফিয়ে কাঁদতে কাঁদতে বুব্বুকে ছুটতে দেখে স্বরূপ হাঁটু গেড়ে বসে। বুব্বু বিলম্বহীন আশ্রে পড়ল তার বুকে, গলা জড়িয়ে ধরে হেসকি তুলে কাঁদছে সে। সাধনা ব্যতিব্যস্ত হয়ে পড়ল ভাইকে দেখে। স্বরূপ বুব্বুর পিঠে হাত বোলাতে বোলাতে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে বুব্বু, এইভাবে কাঁদছো কেন? বুব্বু জবাব দেয় না, সে একাধারে কেঁদেই যাচ্ছে। সাধনা হড়বড়িয়ে বলে, ওর কান্নায় দুঃখী হওয়ার কিছু নেই স্বরূপ, যা চাই তাই দিতে দিতে বেশি বার বেড়েছে ও। ইদানিং সবকিছুতে ওর জেদ, ভাত না খাওয়ার জন্য বাহানা করছে সেই থেকে। দে ওকে আমার কাছে দে। তুই অফিস থেকে এসে এখানে এলি কেন? ঘরে গিয়ে ফ্রেশ হ। সাধনা বুব্বুকে নিতে আসলে স্বরূপ কড়া চোখে তাকালো বোনের দিকে, গম্ভীর মুখে বলল, তোকে কতবার বলেছি ওর সাথে চিৎকার চেঁচামেচি করবি না। পরপরই আদুরি কণ্ঠে ভাগ্নের উদ্দেশ্যে শুধায়, বুব্বু কি হয়েছে? মামুকে বলো কান্না থামাও। দেখো স্ট্রং বাচ্চারা কখনো কান্না করে না, বরং হাসি মুখে সব কিছুর সম্মুখীন হয়। কিন্তু তোমার তো মামু রয়েছে, মামু আর তুমি একসাথে মিলে সব কিছুর সম্মুখীন হব। এখন বলো তো এই পচা কান্নারা হঠাৎ কেন আমার দুষ্টু বুব্বুর চোখে ভিড় জমালো? বুব্বুরা কান্নার গতি হারালো। মামুর কাঁধের কাছে শার্টে মুখ ঘষতে ঘষতে জড়ানো কণ্ঠে বলল, তুমি সবসময় সবজি কেন কিনো? কখনো তো মাছ মাংস কিনতে পারো। সবসময় সবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। সাধনা ফোঁস করে নিঃশ্বাস পড়ল। শেষ পর্যন্ত ছেলেকে আটকাতে না পারে। ছেলেটা কি করে বোঝাবে তাদের দুই ধরনের সবজি কিনতেও কত টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হয়। স্বরূপের অন্তঃস্থল ফাঁকা হয়ে পড়ল ছোট্ট ছেলেটির কথায়। অসহায়তারা আশ্রে পড়ল ক্ষিপ্র গতিতে। দেহের সকল উদ্বেগ মিলিয়ে যায়। অসহায়তে কেমন ম্লান বলহীন হয়ে পড়ল দেহ। রিজু শির দ্বারা ভেঙে এলো। ফোঁস করে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো তার অন্তঃস্থল থেকে। শেষ পর্যন্ত তার বুব্বুকে খাবারের জন্য কাঁদতে হলো। স্বরূপ জোরপূর্বক মৃদু হেসে বলল, শুধু এই ব্যাপার? এত ছোট্ট বিষয় নিয়ে কান্না করার কি আছে? বুব্বু কাঁধ থেকে মাথা তুলে ঠোঁটে ঠোঁটে চাপে রেখে ধরে কান্না আটকে বলল, আমার ব্যাট ভেঙে গিয়েছে মামু, আমায় ব্যাট কিনে দাও। স্বরূপ ম্লান হেসে বলল, কিনে দেব, তার জন্য এত কান্না করতে হবে কেন? বুব্বু আবারও কেঁদে ফুফিয়ে উঠে বলল, আমার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠান হচ্ছে মামু, আমি সেখানে অংশগ্রহণ করব। কিন্তু মাম্মা অনুষ্ঠানের নাম দিতে দেয়নি। স্বরূপ বোনের দিকে তাকায়, মিহির স্বরে শুধায়, অংশগ্রহণ করতে দিসনি কেন? সাধনা বলহীন দেহে দাঁড়িয়ে থাকে, বলার মতো কিছু খুঁজে পায় না। বুব্বু আবার নিচ থেকে বলে, মাম্মাম সবসময় শুধু বলে টাকা নেই। স্বরূপ মলিন কণ্ঠে বোনকে জিজ্ঞাসা করে, কত টাকা লাগবে? সাধনা উদাসীন দৃষ্টিতে তাকিয়ে জবাব দেয়, 250 টাকা। 250? স্বরূপ অস্ফুট স্বরে উচ্চারণ করল। মুহূর্তে মস্তিষ্কে চেপে গেল মিছে বিভ্রমে ডুবে থাকা কিছু স্নিগ্ধ মুহূর্ত। মনে পড়ে বিগত দিনগুলোতে রোজ বিকেলে অজানা এক মোহে পড়ে আপ ডাউন 40 টাকা রিক্সা ভাড়ার কথা, 5 দিনে 200 টাকা। মস্তিষ্কে হিসাব কষে নেয় ন্যানো সেকেন্ডের মাঝে। অনুশোচনা অনুতপ্ততায় জর্জরিত অন্তঃস্থল কুড়ে গেল স্বরূপের। পথহারা পথিকের ন্যায় ভাগ্নের অশ্রুমাখা মুখটির দিকে তাকিয়ে অত্যন্ত ধিমি স্বরে অপরাধীদের ন্যায় বলল, মামু, সরি বুব্বু।
বুব্বু অবুঝ নয়নে তাকিয়ে শুধায়। তুমি কেন সরি বলছো? সৌরভ জবাব দিতে পারল না, বলার সাহস হলো না। সে কিভাবে বিগত দিনগুলোতে অহেতুক কারোর পেছনে কতগুলো টাকা খরচ করেছে। সেই টাকাগুলো যদি সে জমিয়ে রাখত, তবে আজ বুব্বু অন্তত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারত। বুক ভরা নিঃশ্বাস ফেলল সৌরভ। চাপা ক্লেশগুলো জোরপূর্বক হাসির আড়ালে লুকিয়ে নিয়ে বুব্বুকে কোলে তুলে নেয়। চোখের পানি মুছে দিয়ে আশ্বাস ভরা কণ্ঠে বলল, নো মোর ক্রাই বুব্বু, মামু আছি তো, আর সবজি দিয়ে ভাত খেতে হবে না তোমায়। মামু তোমার জন্য মাছ মাংস আনবো, ব্যাট কিনে আনবো, আর তুমি ক্রীড়া প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবে, এটা তোমার মামুর ওয়াদা। সাধনা শুনল সে মন ভোলানো কথাগুলো আর দীর্ঘশ্বাস ফেলল। তবে আপাতত দৃষ্টিতে সেগুলো মন ভোলানো কথা মনে হলো কারোর জন্য এটা এখন জীবনের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, বুব্বুর মুখে হাসি ফোটানো স্বরূপের লক্ষ্য। কোনো রকম গোসল করে না খেয়ে স্বরূপ পিসিতে বসে পড়ল কাজ খুঁজতে। এই মাসে কত কম কাজ, আর কোনো কাজ মাসে পায়নি। প্রতি মাসে ফ্রিল্যান্সিংয়ের ভরসাতে সে নিশ্চিন্ত থাকে। 18 বছর বয়স থেকে সে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করে। বাবা তখন জীবিত ছিল এবং খুব ভালো উপার্জন করত, কিন্তু তবুও সে নিজে ইনকাম করে হাত খরচ চালাতো। এটা তার ভালো লাগতো। আয় করার সক্ষমতা পুরুষ মানুষের শির দ্বারা সোজা করে, এটা স্বরূপ মনে প্রাণে মেনে চলত। নিজের টাকায় বিনা কৈফিয়তে চলাফেরার আনন্দ অবর্ণনীয়। রাত 9:20 তখন, কিন্তু স্বরূপ তখনও ব্যর্থ কাজ খুঁজতে। মাথায় তখন শুধু ঘুরপাক খাচ্ছে আগামীকাল বুব্বুর পাতে যেন এক টুকরো মাংস রাখতে পারে, ভাঙা ব্যাটটার জায়গায় যেন একটা নতুন ব্যাট রাখতে পারে। ক্রীড়া প্রতিযোগিতার বুব্বু দৌড়াবে আর সে মাঠের পাশে বসে হাসি মুখে দেখবে। এতটুকু স্বপ্নই এখন স্বরূপের চোখে। যখন সেটুকুও তার জন্য দুঃস্বপ্ন হতে যাচ্ছে, তখন অন্ধকারাচ্ছন্ন মুখ, বলহীন উদাসীন দেহ চেয়ার এলিয়ে দিল, মাথাটা এলিয়ে দিল কাঠের শক্ত পাতের ওপর। বদ্ধনেটে দুশ্চিন্তাগ্রস্ত অন্তঃস্থল অস্থির। কি করবে ভাবতে ভাবতে ঘেমে ওঠা বদন হঠাৎ থমকালো অ্যালার্ম ঘড়ির তীব্র শব্দঘাতে নেচে উঠতে। সরব ফ্যাকাশে নয়ন খুলে তাকায় ঘড়িটির পানে। ঠিক 9:30। এটি তো কোনো মহালগ্ন নয়, তবে কেন এতটা গুরুত্ব সহকারে সময়টিকে আলাদা করা হয়েছে? জবাববিহীন প্রশ্নটি সেভাবেই অবহেলিত পড়ে থাকে, ঠিক যেমনটা অবহেলায় চলে গেল 9:30 থেকে 10:30 পর্যন্ত সময়টা। 2 বছরের অভ্যাস। গুনে গুনে 730 দিনে মাত্র 7 দিন ছিল ব্যতিক্রম। পুরো 1 ঘন্টা সাফেদ পর্দার আড়ালে লুকিয়ে থাকা দেহটি অপেক্ষা নামক বিষাক্ত অনুভূতি অনুভব করতে করতে নির্জীব হয়ে গেল। শেষবারের মতো খালি বেঞ্চিটি একবার দেখে নিয়ে নৈরা উদাসীন দেহ এলিয়ে দিল ম্যাট্রিসে। ঠোঁটের কোণে বিষাদে ভরা হাসি ফুটে ওঠে নৈরার। বিড়বিড় করে নিজেকে আশ্বস্ত করে, গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত নিশ্চয়ই। পরপরই নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিলিংয়ের দিকে। চোখের কার্নিশ বেয়ে অযথা এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নৈরা ফের ফিসফিসিয়ে বলে ওঠে, আমার রাতটা দুঃসহনীয় দীর্ঘ করার বিনিময়ে আপনি কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছেন স্বরূপ? অর্থবিত্ত কখনো প্রকৃত সুখ হতে পারে না, এই বাক্যটির জলজন্ত প্রমাণ নৈরা নামক ওভার থিঙ্কার মেয়েটি। ছোট ছোট ভিত্তিহীন কল্পকাহিনী নৈরা নামক নারীটির নম্র সত্তাকে ভেঙে চুরমার করে দেয়। সামান্য একটা বিষয় তাকে এতটা ভাবায় যে সেটা থেকে পরিত্রাণ পেতে তাকে ঘুমের ওষুধের সাহায্য নিতে হয়। মূলত এর জন্যই নুহাশ মাহমুদ ঠিক মাটির পুতুলের ন্যায় মেয়ের সাথে আচরণ করে, যেন এদিক সেদিক হলেই সে তার মূল্যবান কিছু খুইয়ে ফেলবে। নীরব সর্বদা নিজের মাঝে গুটিয়ে থাকা মেয়েটি তখন দূর থেকে কাউকে দেখে সুখ অনুভব করতে লাগলো। সামান্য বিষয় নিয়ে অতিরিক্ত প্যানিক হয়ে যাওয়া মেয়েটি অনায়াসে বিনা চিন্তায় ঘন্টা পার করে দিত কারো সাধারণটা বাঁচন বুকিয়ে দেখতে দেখতে। ধীর স্থির প্রতিদিন ওই 1 ঘন্টার জন্য অপেক্ষা করা মেয়েটির ভালো থাকার কারণ হয়ে দাঁড়ায়। তাই হুটহাট এমন অনুপস্থিতি মেয়েটিকে মানসিক পীড়া দেয়। উদাসীন দেহ টেনে নৈরা ম্যাট্রিস ছেড়ে উঠে দাঁড়ায়। হেঁটে যায় বিছানার পাশের মিনি কাবাটের কাছে। ড্রয়ার ঘেটে ঘুমের ওষুধের পাতা থেকে একটা ওষুধ খেয়ে নিল। এই ঘুমের ওষুধ তার নিত্যদিনের সঙ্গী নয়, কিন্তু মাঝে মধ্যে যখন অতিরিক্ত মানসিক পীড়া অনুভব হয়, তখন তার প্রিয় মিত্র হয়ে ওঠে এই সাফের ট্যাবলেটগুলো। বাবার ওষুধের বক্স থেকে লুকিয়ে নিয়ে আসে এগুলো। বাবা কখনো টের পায় না তার বক্সে যে রাজ্যের ওষুধ থাকে। কাঁধে তখন নিশ্চল বুব্বর গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে। ঘরমায় অলস পায়ে হাঁটতে থাকা স্বরূপ উপায় খোঁজার চেষ্টায় বারংবার শুধু এদিক ওদিক তাকাচ্ছে, তো কখনো গভীর চিন্তায় মগ্ন হচ্ছে কিভাবে কত টাকার ব্যবস্থা করবে। বুব্বুকে বিছানায় শুয়ে দেওয়ার জন্য বিছানার কাছে গেলে নিজের ল্যাপটপটা চোখে বাঁধল স্বরূপের। ল্যাপটপটা এক হাতে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। ওষ্ঠকোণার ঠিকরে স্নিগ্ধ হাসি ফুটে ওঠে বাবার স্মৃতি মনে পড়তে। এটা বাবা কিনে দিয়েছিল যখন সে প্রথম বন্ধুদের ল্যাপটপ থেকে ফ্রিল্যান্সিং শিখত। আজ এত বছর পরেও অনেক ভালো সার্ভিস দেয়, সে যত্ন করে রাখে। কিন্তু এই যান্ত্রিক সঙ্গী এখনও তার সঙ্গ ত্যাগ না করলেও বাবা নামক সঙ্গীটি বহু আগেই তার সঙ্গ ত্যাগ করে।
আজ বোধহয় বাবার দেওয়া এই যান্ত্রিক সঙ্গীটিরও সঙ্গ ত্যাগ করার সময় এসে গিয়েছে। ম্লান হেসে সৌরভ ল্যাপটপটির উপর একটা চুমু দিল, ফিসফিসিয়ে বলে, তোমার স্বরূপ তোমায় প্রচুর মিস করে আব্বু। আমি কখনো তোমার মেয়ে আর তোমার নাতির কোনো কষ্ট হতে দেব না, তুমি নিশ্চিন্তে থাকো। ল্যাপটপটি টেবিলে রেখে দেয় সৌরভ। সকল চিন্তারা মলিন, নির্জীব হয়ে পড়ল স্বরূপের এখনো কঠোর সিদ্ধান্তে। তাদের দূর করার জন্য ছেলেটা যে বাবার একমাত্র স্মৃতিও ত্যাগ করতে রাজি। একটা শান্তির ঘুম দেওয়ার জন্য বিছানায় পিঠ এলিয়ে দেয় সৌরভ। এক হাতে আগলে রাখা তখন বব্বর ছোট্ট দেহটি, তবে শান্তির ঘুম আদৌ ধরা দিল না চোখে।